সেলফ এক্সামিনেশন করে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন করতে পারে তাদের রেজাল্ট কিন্তু ভালো। চিকিৎসার বিষয়ে আপনাদের কিছু জানাবো। কেমোথেরাপি কিন্তু দুইভাবেই দেওয়া যায়। এই ব্রেস্টটা রক্ষা করা আমাদের দেশে এখন নিয়মিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, মেডিলাইফ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি একজন এন্ডোক্রাইন সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মা বোনদের ব্রেস্ট কার্সিনোমা। আপনারা জানেন যে কার্সিনোমা মানে হচ্ছে ক্যান্সার। এই সম্বন্ধে আমাদেরকে সবার ডিটেলস জানা উচিত। ব্রেস্ট কার্সিনোমা যে কোনো বয়সে, স্পেশালি অ্যাডাল্ট এজের থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো বয়সে হতে পারে। তবে অধিকাংশ রোগী ব্রেস্ট কার্সিনোমা শুরু হয় 40 অ্যান্ড অ্যাবাভ। তবে যাদের ফ্যামিলিতে ব্রেস্ট কার্সিনোমা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় আগেও শুরু হতে পারে। আমরা ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই জানানোর অংশ হিসাবে আমরা প্রথমে জানতে চাই যে ব্রেস্ট ক্যান্সার কি ভাবে হতে পারে। সাধারণত দেখা যায় যে ব্রেস্টে একটা চাকা নিয়ে কোনো মা বা বোন যাদের বয়স 40 বা তদূর্ধ্ব তাদের দেখা যায় ব্রেস্টে একটা চাকা নিয়ে আসতে পারে। অনেক সময় দেখা যায় এই চাকার সাথে ব্রেস্টের নিপিল দিয়ে ডিসচার্জ, অর্থাৎ অনেক সময় পানি জাতীয় ডিসচার্জ অথবা রক্তের মতো বের হয়ে আসে। আবার অনেক সময় দেখা যায় অনেকে ব্রেস্টে ব্যথা নিয়েও আসে। তাছাড়াও দেখা যায় যে অনেক সময় অ্যাডভান্স কেসে অনেক সময় দেখা যায় যে বোনসে পেইন, মানে হাড্ডি বা জোড়ায় ব্যথা, অথবা দেখা যায় যে কাশির সাথে রক্ত যাওয়া, এইসব উপসর্গ নিয়ে অনেক সময় আসতে পারে। তবে কাদের এই ক্যান্সার হতে পারে এই বিষয়টা আপনাদের জানা উচিত। অনেক মা বোনরা আছেন যারা তার বাচ্চাকে বুকে দুধ খাওয়ায় না, অথবা দেখা যায় যে তারা লেট ম্যারেজ করে, অথবা দেখা যায় তারা বাচ্চা বা সন্তান নিতে দেরি করে, অথবা দেখা যায় যে ফ্যামিলিতে কারো ব্রেস্ট ক্যান্সার আছে, অথবা দেখা যায় যে কেউ এমনও আছেন যে আমরা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য লম্বা টাইম যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাই তাহলে সেখান থেকেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আরেকটা কথা না বললেই নয়, এক্সেসিভ ফ্যাট যেটা আমরা নিয়মিত এখন খাচ্ছি সেখান থেকেও কিছুটা হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন এই ব্রেস্ট ক্যান্সার আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা এই ব্রেস্ট ক্যান্সার নির্ণয় করার জন্য 3টা জিনিসকে অনুসরণ করি। একটা হচ্ছে হিস্ট্রি, ব্রেস্টে চাকা অথবা ব্রেস্টে ব্যথা, অথবা দেখা গেছে যে তার নিপল ডিসচার্জ, অথবা দেখা গেছে নিপল দিয়ে তার রক্ত আসে। এই জাতীয় পেশেন্টগুলা আসার পরে আমরা সাধারণত হিস্ট্রি নেই এবং কিছু এক্সামিনেশন করি। এক্সামিনেশনের ভিতরে দেখা যায় অনেক সময় ব্রেস্টের চাকাটা অনেক বেশি শক্ত থাকে, এই চাকাটা দেখা যায় চামড়ার সাথে লেগে যায়, অথবা চেস্ট ওয়ালের সাথে লেগে যায়, অথবা দেখা যায় যে কারো ক্ষেত্রে বগলে অনেকগুলা লিম গ্ল্যান্ড বা যে লিম গ্রন্থি যেটা আছে ওই গ্রন্থিটা বড় হয়ে যায়। তো এরকমভাবে আমরা এক্সামিনেশন করে বের করি। এই জন্য প্রতিনিয়ত আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে 40 বছর বয়সে আমরা সেলফ এক্সামিনেশন করে অনেক সময় ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন করতে পারি, অথবা ব্রেস্ট টিউমার ডিটেকশন করতে পারি। যাদের বয়স 40 বা তদূর্ধ্ব তারা প্রতিনিয়ত যদি মাসিক হওয়ার 10 দিনের পরে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে তাহলে তারা নিজেরাই ডিটেক্ট করতে পারে তার ব্রেস্টের ভিতরে কোনো চাকা আছে কিনা। এই যে সেলফ এক্সামিনেশন, এই সেলফ এক্সামিনেশনটা করার কিছু নিয়ম আছে, আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। ধরুন আপনার বাম ব্রেস্টে চাকা আপনি ধারণা করতেছেন, তখন কি করবেন? আপনি বাথরুমে গোসল করার সময় সাবান দিয়ে হাতে সাবান মেখে এই ব্রেস্টের এরকমভাবে উপর থেকে নিচ থেকে উপরে এরকমভাবে হাত দিলেই দেখবেন একটা এক্সট্রা কোনো গোটা বা চাকা যদি অনুভব হয় তাহলে আপনি আপনার হাতে পেয়ে যাবেন। আবার অনেক সময় বগলের নিচেও আমরা হাত দিয়ে বুঝতে পারি যে কোনো গোটা বা চাকা আছে কিনা। সেম প্রসিডিউর আমরা ডান ব্রেস্টে করতে পারি বাম হাতে তালু দিয়ে। এটা হলো সেলফ ডিটেকশন। আর যেটা বললাম যে ইনভেস্টিগেশনের ভিতরে প্রথমত আমরা যদি কোনো ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টের চাকা অনুভব করি, প্রথম যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য ব্রেস্ট। এই আল্ট্রাসোনোগ্রামে দেখে আমরা মোটামুটি একটা অনুমান করতে পারি যে এটা হতে পারে ব্রেস্ট ক্যান্সার।
অ্যাডভান্স আমরা ইনভেস্টিগেশন করি, তাহলে সেই ক্ষেত্রে ম্যামোগ্রাফি অফ দ্য বোথ ব্রেস্ট, এই ম্যামোগ্রাফি করে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এটা ব্রেস্ট ক্যান্সার হয়েছে কি হয়নি। তবে 100% কনফার্ম করতে হলে অবশ্যই আরও কিছু ইনভেসিভ পরীক্ষা আমাদের করতে হবে। যেমন ধরুন, আমরা কোর কাট বা ট্রু কাট বায়োপসি বলি, মোটা একটা নিডিল দিয়ে আলট্রাসোনো বসিয়ে সেই ব্রেস্টের টিউমারের উপরে আমরা ওখান থেকে কিছু টিস্যু নিয়ে বা মাংস নিয়ে আমরা পরীক্ষা করে দেখি। এইভাবে আমরা ব্রেস্ট ক্যান্সার কনফার্ম করতে পারি। তো এই ব্রেস্ট ক্যান্সার কনফার্ম হওয়ার পরে তারপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে এই ব্রেস্ট ক্যান্সার আসলে অপারেশনের যোগ্য না অযোগ্য আছে, সেটা দেখার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। এর মধ্যে অন্যতম হচ্ছে আলট্রাসোনোগ্রামা হোল অ্যাবডোমিন আর বোন স্ক্যান। তো এগুলো দেখে আমরা বুঝতে পারি যে শরীরে অন্য কোথাও ছড়িয়েছে কিনা ক্যান্সার। যদি দেখা যায় ব্রেস্ট ক্যান্সার ছড়ায়নি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আসতে পারে। আমরা এই চিকিৎসা করতে গেলে আমাদেরকে আরও কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে মাংস বা যে মোটা সুই দিয়ে যে পরীক্ষাটা করেছি, ওর ভিতর থেকে আমরা কিছু পরীক্ষা করি, ওটাকে বলে রিসেপ্টর স্ট্যাটাস, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন বা HER2 রিসেপ্টর। আর আরেকটা আমরা স্পেশালি করি Ki-67। এটা করার পরে আমরা ধরে নিতে পারি যে যেসব পেশেন্টের রিসেপ্টর স্ট্যাটাস পজিটিভ তাদের রেজাল্ট কিন্তু ভালো, আর যেসব পেশেন্টের রিসেপ্টর নেগেটিভ অর্থাৎ তাদেরকে আমরা ট্রিপল নেগেটিভ বলি, তাদের রেজাল্ট খারাপ। তো সে যাই হোক, রেজাল্ট যেটাই হোক, আমাদের চিকিৎসার বিষয়ে আপনাদেরকে আমরা কিছু জানাবো। ধরুন একটা রোগীর ট্রিপল পজিটিভ পেশেন্ট আছে, তাহলে সেটা যদি শরীরে মানে আপনার ব্রেস্টের চামড়ার সাথে বা মাংসের সাথে না ইনভলভমেন্ট হয় বা লেগে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সার্জারি করতে পারি। সার্জারিটা কি? এটাকে বলে টোটাল ব্রেস্ট মানে মাস্টেক্টমি উইথ অ্যাক্সিলারি ডিসেকশন, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারের সাথে টোটাল ব্রেস্ট ফেলে দিব এবং বগলের নিচে যেগুলো আছে ওগুলো আমরা ফেলে দিই। আবার এখন তাহলে এই ফেলে দেওয়ার দিলেই কি শেষ হয়ে গেলো? আসলে কিন্তু তা না। ফেলে দেওয়ার পরে ওই যে আপনাদের বলেছিলাম যে রিসেপ্টর স্ট্যাটাস উপর ডিপেন্ড করে, যদি দেখা যায় কোনো ক্যান্সারের পেশেন্টে বগলে যদি নেগেটিভ হয়, মানে যে বগল থেকে যে লিম্ফ নোড নেই ওটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা অনেক সময় কেমোথেরাপি লাগে না। তবে এটাও ডিপেন্ড করে যে আসলে ক্যান্সারটা হাই গ্রেড না লো গ্রেড ক্যান্সার। যদি হাই গ্রেড হয় অবশ্যই তাকে কেমোথেরাপি দিতে হয়। আর এবার আসেন যে কেমোথেরাপি আমরা সাধারণত দেখা যায় 6 থেকে 8 সাইকেল আমরা কেমোথেরাপি দিয়ে থাকি। তো এই কেমোথেরাপি কিন্তু দুইভাবেই দেওয়া যায়, একটা হলো অপারেশনের আগে আর একটা হচ্ছে অপারেশনের পরে। তো অপারেশনের আগে আমরা কখন দিই? যখন দেখা যায় যে ক্যান্সারটা আপনার চামড়া ভিতরে লেগে গেছে অথবা মাংসের ভিতরে লেগে গেছে, তখন আমরা এটাকে ছোট করার জন্য বা এটাকে অপারেবল মানে অপারেশন যাতে করা যায় সেটা করার জন্য আমরা অপারেশনের আগে কেমোথেরাপি দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে ইয়াং এজের বোন যারা আছেন তাদের ক্যান্সার হইলে পরে আমরা সাধারণত চেষ্টা করি যে ব্রেস্টটাকে রক্ষা করার জন্য। এই ব্রেস্টটা রক্ষা করা আমাদের দেশে এখন নিয়মিত হচ্ছে, অপারেশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আরও কিছু অ্যাডভান্স পরীক্ষা করে নেই। সেই পরীক্ষার ভিতরে আপনার হচ্ছে যে দেখে নেই যে তার বগলে যে গ্ল্যান্ড যেটা আছে এটা কি অবস্থায় আছে। যদি দেখা যায় ইনভলভমেন্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত BCS মানে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি আমরা ইউজুয়ালি করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনার এই যে বললাম যে সার্জারি, তারপরে কেমোথেরাপি, তারপরে হচ্ছে অনেক সময় রেডিওথেরাপি মানে স্যাগ দেওয়া যেটাকে বলে আর কি, এটাও দিয়ে থাকি। তো এই হলো চিকিৎসার বিষয় আর ব্রেস্ট ক্যান্সার যাদের হয়েছে তারা তো অনেক সময় মানসিকভাবে খুবই দুর্বল হয়ে যান। এখন বাংলাদেশে অত্যন্ত মানে সুচিকিৎসা হচ্ছে বা আমরা করে যাচ্ছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে। আমাদের সব ধরনের ফ্যাসিলিটিস আছে। আমি আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বা শুনেছেন। তো যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা কারো যদি কোনো কিছু জানার থাকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই আপনাদেরকে সরাসরি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।